আজকের লেকচারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জল দূষণ। ঠিক আছে, তো জল দূষণ আমরা জানি, এই সম্পর্কে আমাদের আইডিয়া আছে অলরেডি। তো জল দূষণ কাকে বলে, তো এটার জন্য আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে কোনো কারণে বা প্রাকৃতিক কারণ হতে পারে বা কৃত্রিম কারণ হতে পারে, ঠিক আছে, যে কোনো কারণে যদি ব্যবহারযোগ্য জলের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন হয়, যার ফলে কি হচ্ছে, ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে জল। যদি এরকম ঘটনা ঘটে যে ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের ফলে জলের তোমার হচ্ছে জল ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে, তাহলে এই ধরনের ঘটনাকে আমরা বলি জল দূষণ। আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। তো জল দূষণের প্রকারভেদ যদি আমরা করি, তাহলে জল দূষণের প্রকারভেদ করলে আমরা জল দূষণকে 5টি ভাগে বিভক্ত করতে পারি। যেমন পাঁচ ভাগে বিভক্ত করা যেতে পারে। এক নাম্বার হচ্ছে কি না, ভৌম জল দূষণ। ভৌম জল দূষণ। দ্বিতীয় নাম্বার হচ্ছে নদীর জল দূষণ, নদী জল দূষণ। ঠিক আছে। তৃতীয় নাম্বার হচ্ছে হ্রদ জল দূষণ। 4 নাম্বার সমুদ্র জল দূষণ। সমুদ্র জল দূষণ এবং 5 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠ জল দূষণ। ঠিক আছে, এই 5 প্রকৃতির জল দূষণ কিন্তু আমরা দেখতে পাই। এখন কথা হচ্ছে যে এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে। তো এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে কি, যে জল দূষণের কারণগুলো আলোচনা করতে বলেছে। কারণগুলো এভাবে প্রশ্ন করা যেতে পারে যে জল দূষণ কীভাবে সম্পন্ন হয়। ঠিক আছে, জল দূষণের কারণগুলো উল্লেখ করো। তাহলে জল দূষণের কারণ উল্লেখ করলে কি কি কারণে জল দূষিত হয়, কিভাবে হয়, সেগুলো যদি আমরা এভাবে একটা লিস্ট আকারে করতে পারি। যেমন মানুষের দৈনন্দিন কার্যকলাপের দ্বারা জল দূষণ। ঠিক আছে, কীভাবে জল দূষণ হয়, জল দূষণের কারণ বা জল কিভাবে দূষিত হয়, এটা যদি কোশ্চেন হয় তাহলে আমরা তার উত্তরটা লিখব কীরকম, কতগুলো পয়েন্ট করব, পয়েন্টের রেসপেক্টে লিখব। তো 1 নাম্বার যেটা লিখব সেটা হচ্ছে মানুষের দৈনন্দিন কার্যকলাপ। ঠিক আছে, মানুষের দৈনন্দিন কার্যকলাপের ফলে কি হয়, জল দূষিত হয়। তো কীভাবে এটা জল দূষিত হয়, আমরা জানি যে আমরা দৈনন্দিন জীবনে যে সাবান ব্যবহার করি, ঠিক আছে, সাবান। তো অ্যাকচুয়ালি সাবানটা কি, সাবানটা হলো দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিড। কিসের না, দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। তো সোডিয়াম লবণ, ফ্যাটি অ্যাসিড কি আমরা আগেও পড়েছি। তারপরে ডিটারজেন্ট হচ্ছে কি 7 থেকে 18 কার্বন সংখ্যাযুক্ত সোডিয়াম লবণের অ্যালকেল সালফেট বা তোমার হচ্ছে সালফোনেট যেটাকে বলা হচ্ছে। যেমন একটা উদাহরণ, সাবান তো বলা হলো, এবার হচ্ছে সার্ফ যেটাকে আমরা ডিটারজেন্ট বলি। ঠিক আছে, ডিটারজেন্টের উদাহরণ কি, উদাহরণটা যেরকম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়াম লরাইল সালফেট এর সংকেত হচ্ছে CH2, এরকম CH2 চলে যাবে 11খানা হবে। ঠিক আছে, তারপরে OSO3 - Na+। তো এই যে সোডিয়ামের লবণ, এটা
তাহলে এটা বোঝা গেল। তাহলে সোডিয়াম লরাইল সালফেট হচ্ছে একটা ডিটারজেন্ট। তো এই ডিটারজেন্ট আমরা ব্যবহার করে থাকি। তো বিভিন্ন ধরনের সাবান, ডিটারজেন্ট এগুলো ক্যাটায়নিক হতে পারে, অ্যানায়নিক হতে পারে। এটা হচ্ছে অ্যানায়নিক, তোমার হচ্ছে অ্যানায়নিক, এটি একটি অ্যানায়নিক ডিটারজেন্ট, অ্যানায়নিক ডিটারজেন্টের একটা উদাহরণ। একই রকমভাবে ক্যাটায়নিক ডিটারজেন্টও আমরা আমাদের একটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো ক্যাটায়নিক ডিটারজেন্টগুলো বিশেষ হলো মানে কোয়াটারনারি ক্ষার, কোয়াটারনারি ক্ষারগুলোকে ক্যাটায়নিক ডিটারজেন্ট বলা হয়, যেগুলো যেমন একটা উদাহরণ হচ্ছে NR4 প্লাস X মাইনাস, এই ধরনের তোমার হচ্ছে ক্যাটায়নিক ডিটারজেন্ট পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে এই যে মানে এই জিনিসগুলো আমরা জানলাম যে সোডিয়াম তোমার হচ্ছে কি যে ক্ষার, ডিটারজেন্টগুলো, সাবানগুলো আমরা ব্যবহার করি, তাহলে এখান থেকে কি ক্ষার উৎপন্ন হবে, যে সোডিয়াম থেকে যদি জলে দ্রবীভূত হয়ে গেলে তো ক্ষার উৎপন্ন করবে। তো এই ক্ষারের জন্য যেটা হয়, মানে জলে উপস্থিত বিভিন্ন পদার্থগুলো বা বিভিন্ন জলজ মানে উদ্ভিদ হতে পারে, জলজ প্রাণী হতে পারে, এরা কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। এদের উপস্থিতিতে এনজাইম, প্রোটিন, ফ্যাট জাতীয় অণুকে বিশ্লেষিত করে দেয়। ডিটারজেন্টের সঙ্গে যদি সারফ্যাক্ট্যান্ট যুক্ত হয়, যেরকম অ্যালকিল বেনজিন সালফোনেট ABS, ঠিক আছে, বা সরলরৈখিক অ্যালকিল সালফোনেট ইত্যাদি জলজ উদ্ভিদের বৃদ্ধিতে বাধা প্রদান করে থাকে এরা। বোঝা গেল আশা করি। তো এইভাবে আমাদের মানে তোমার ডিটারজেন্ট এবং সাবানগুলো কিন্তু দৈনন্দিনভাবে ক্ষতিগ্রস্ত করতেই থাকে আমাদের। তারপরেও হচ্ছে মলমূত্র বা বর্জ্য পদার্থ মানুষের দ্বারা বা বিভিন্ন প্রাণী দ্বারা যেভাবে নির্গত হয়, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে বিভিন্ন মানুষের খাবারের উচ্ছিষ্ট, রান্নার অবশেষ ইত্যাদি জলে মিশে গিয়ে বিভিন্ন জলবাহিত রোগের সৃষ্টি করে। যেমন তোমার হচ্ছে আমাশয়, তারপরে হতে পারে কলেরা, ঠিক আছে। আমাশয়, কলেরা এই ধরনের মানে তোমার হচ্ছে কি করে না রোগ এর মানে জীবাণু ছড়ায়। তারপরে তোমার হচ্ছে সামগ্রিকভাবে দূষণকারী পদার্থগুলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস দূষিত জল থাকে এবং সামগ্রিক জীবগুলোর ক্ষতি সাধন করে। এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে একটা পয়েন্ট করার পরে 2-4টা কথা আমরা উল্লেখ করব সেখানে। তারপরে যেটা আসবে এক নাম্বার হলো, তারপরে দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা আমরা দেব, দ্বিতীয় নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে শিল্পজাত আবর্জনা। শিল্পজাত আবর্জনা, ঠিক আছে। তো এই শিল্পজাত আবর্জনাটা কীরকম না, কলকারখানাতে মানে বহু ধরনের মানে আবর্জনা থেকে থাকে, সেখানে বিভিন্ন ধরনের পদার্থ নির্গত হয়, জলের সঙ্গে মিশে যায়, ঠিক আছে। তো এইটা বিভিন্ন কলকারখানাতে বিভিন্ন ধরনের পদার্থ নির্গত হয়, নিঃসরিত হয় বিভিন্ন গ্যাসের মাধ্যমে। তোমার হচ্ছে জলে প্রথমে গ্যাসীয় আকারে যদি যায়, তাহলে জলে বায়ুমণ্ডলে মিশবে, বায়ুমণ্ডলে বৃষ্টির মাধ্যমে আলটিমেটলি জলে আসবে। তো এইভাবে কিন্তু জলটাকে দূষিত করে, ঠিক আছে। তো যেমন হচ্ছে পেট্রোলিয়াম শিল্প, ইস্পাত শিল্প, কাগজ শিল্প ইত্যাদি ক্ষেত্রে প্রচুর পরিমাণে জলের মানে প্রয়োজন হয়। আর এই জলে প্রচুর পরিমাণে কী হয়, দূষিত পদার্থ মিশে যায়, এবং দূষিত পদার্থ মিশে যখন এই জল নির্গত হয়, তখন জলকে দূষিত করে এরা। দূষিত জলগুলো আবার আলটিমেটলি নদী, পুকুর, হ্রদ, খাল, বিলে এগুলোতে এসে পতিত হয় এবং জলকে কী করে মানে দূষিত করে ফেলে। তো এখানে আমরা একটা যেটা করব সেটা হচ্ছে জল মানে বিভিন্ন শিল্পে মানে কোন কোন দূষণ পদার্থগুলো মানে প্রমিনেন্ট, সেইগুলো আমরা দেখব একটু, ঠিক আছে। যেমন পেট্রোলিয়াম শিল্পে এখানে একটা মানে ছক আমরা করতে পারি, যে এখানে একদিকে লিখব শিল্পের নাম, ঠিক আছে, শিল্প, আর অন্যদিকে লিখব আমরা কি দূষণকারী পদার্থ, ঠিক আছে। কী ধরনের শিল্প,
শিল্প আর দূষণকারী পদার্থগুলো একটা আমরা ছক আকারে যদি দেখি তাহলে দেখো কি হচ্ছে। যেমন হচ্ছে পেট্রোলিয়াম শিল্প, পেট্রোলিয়াম শিল্প, পেট্রোলিয়াম শিল্পতে যে দূষণকারী পদার্থগুলো বেরোয় তার মধ্যে হচ্ছে ফেনল। আগে আমি বলেছি যে বিভিন্ন ধরনের শিল্পতে বিভিন্ন ধরনের দূষণকারী পদার্থ মানে জলে মিশে যায়। তো কি কি কোন ধরনের শিল্পতে কোন ধরনের দূষক পদার্থ আছে সেগুলো একটা আমরা ছোট্ট একটা লিস্টের মাধ্যমে দেখব। তো যেরকম পেট্রোলিয়াম শিল্পে ফেনল, তারপরে তেল, ঠিক আছে, তারপরে হচ্ছে সালফার, এই ধরনের যৌগ কিন্তু মিশে যাচ্ছে। তারপরে হচ্ছে কাগজ শিল্প, কাগজ শিল্পতে তোমার হচ্ছে মেইনলি মুক্ত ক্লোরিন, মানে তোমার হচ্ছে ফ্রি রেডিক্যাল যেটাকে বলা হচ্ছে মুক্ত ক্লোরিন, তারপরে বিশেষ করে পারদ, এটাতে পারদের মানে মারাত্মক ক্ষতিকারক একটা পদার্থ। তারপরে সালফাইড যৌগ, সালফাইড যৌগ মানে S2- দিয়ে যে সমস্ত যৌগ রয়েছে সেগুলো। তারপরে বিভিন্ন ধরনের রং এখানে ব্যবহার করা হয়। তারপরে যেটা হচ্ছে রাসায়নিক শিল্প, খুব মারাত্মক রাসায়নিক শিল্প। তো এই ক্ষেত্রে রাসায়নিক শিল্পের ক্ষেত্রে যেরকম তোমার হচ্ছে অজৈব অ্যাসিড যেরকম আছে, যেরকম তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড HNO3, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো সবই হচ্ছে অজৈব অ্যাসিড। তারপরে ফেনল মানে ফেনলের সংকেত হচ্ছে কি, এই বেঞ্জিন রিংয়ের উপরে যদি একটা OH গ্রুপ থাকে তাহলে এটাকে বলা হয় ফেনল, ঠিক আছে। তো এই ফেনল, তারপরে বিভিন্ন ধরনের মানে তোমার হচ্ছে জৈব অ্যাসিড আছে, যেরকম টার্টারিক অ্যাসিড, তারপরে হচ্ছে ফসফেট, সিলিকেট, বোরেট ইত্যাদি ধরনের পদার্থ কিন্তু এখানে জলে মিশে যায়, জলের দিকে চলে যায়, জলটাকে নষ্ট করে, ঠিক আছে। তারপরে আমরা সার উৎপাদন যদি শিল্প দেখি তাহলে সেখানে ফসফেট, ক্লোরাইড এই ধরনের যৌগগুলো কিন্তু জলে মিশে গিয়ে জলকে দূষিত করে, ঠিক আছে। তো এটা একটা গেল পার্ট। তো আমরা মোটামুটি একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে কৃষিজাত আবর্জনা থেকে, ঠিক আছে। এরপরে যেটা করব যে পয়েন্টটা লিখবো সেটাতে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কৃষিজাত কৃষিকাজজাত আবর্জনা। আমরা জানি যে কৃষিকাজে এখন প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হয়। এই সারগুলো যদি মাত্রা অতিরিক্ত হয় তাহলে কিন্তু খুব বিপদ, মারাত্মক বিপদ, ঠিক আছে। যে অতিরিক্ত সার, কীটনাশক, আগাছা, ওষুধ থেকে উৎপন্ন তার নাইট্রেট, ফসফেট, পটাশ, এগুলো কিন্তু আমরা জমিতে মেশাই এবং এর ফলে রাসায়নিক পদার্থগুলো জলকে মানে দূষিত করে। তার মধ্যে আরও মানে কিছু দূষিত পদার্থ আছে, যেমন হচ্ছে DDT, এটা ফুল ফর্ম পড়তে পারে। DDT আমরা দেই, ঠিক আছে। DDT মানে হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, বলে দিই এটা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে, ট্রাইক্লোরো ইথেন, এটা হচ্ছে DDTর ফুল ফর্ম। আচ্ছা, তারপরে আরও আছে যে DDE, DDD। তাহলে DDE মানে এগুলোর ফুল ফর্মগুলো তোমরা লিখে নেবে, আমি একবার বলে দিচ্ছি। DDE এটা হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথিলিন, এখানে ইথেন নয় ইথিলিন হবে, ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথিলিন, ঠিক আছে। আবার আরেকটা রয়েছে DDD, 3টে ডি, এটা হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন, এটা হচ্ছে DDEর মানে তোমার হচ্ছে ফুল ফর্ম। এই জাতীয় তোমার হচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো দ্বারা কিন্তু জল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, ভীষণভাবে দূষিত হয় এবং সমস্ত জীবকুলের পক্ষে একটা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এইগুলো, ঠিক আছে। আচ্ছা, পলিক্লোরিনেটেড বাইফিনাইল যেগুলো রয়েছে PCBS অর্থাৎ পলিক্লোরিনেটেড বাইফিনাইলসগুলো সামুদ্রিক মাছ, ঝিনুক ইত্যাদিকে নষ্ট করছে এবং
এই জল কি যদি পানীয় হিসেবে আমরা গ্রহণ করি তাহলে শিশুদের ক্ষেত্রে বুদ্ধির বিনাশ ঘটাবে, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের রোগ ছড়াবে। তাছাড়াও তোমার হচ্ছে যে মেন জিনিসগুলো এখানে রয়েছে সেটা হচ্ছে পারদ যদি বেশি পরিমাণে হয়ে যায়, তারপরে তোমার আর্সেনিক রয়েছে, পারদ, আর্সেনিক, তারপরে রয়েছে ক্যাডমিয়াম, তারপরে রয়েছে পিবি মানে লেড। এই ধরনের পদার্থ যদি বেশি বেশি পরিমাণে জলে মিশে যায় তাহলে বিভিন্ন ধরনের রোগ কিন্তু ছড়িয়ে পড়বে। তো এই রোগগুলো কি কি? যেমন পারদের জন্য কিন্তু অতিরিক্ত পারদ যদি জলে মিশে যায় এবং সেই জল যদি আমরা পান করি তাহলে যে রোগটা হয় তার নাম হচ্ছে মিনামাটা। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রশ্ন পড়তে পারে যে মিনামাটা রোগ কোন ধাতুর আধিক্যের জন্য মিনামাটা রোগ দেখা যায়, তাহলে আমরা বলবো পারদের জন্য। ঠিক আছে, তারপরে হয়েছে আর্সেনিকের জন্য হচ্ছে আর্সেনিকোসিস। ঠিক আছে, আর্সেনিকোসিস হচ্ছে আর্সেনিকের মানে আধিক্যের জন্য। তারপরে হচ্ছে ক্যাডমিয়ামের জন্য, এই ক্যাডমিয়ামের জন্য ইটাই এই রোগ হয়। ইটাই কোন রোগ, মানে ইটাইটের রোগটা কোন ধাতুর আধিক্যের জন্য হয় যদি বলা হয় তাহলে আমরা বলবো কি ক্যাডমিয়ামের জন্য। সরি, সিডি নয়, এই পিডি নয়, এটা হচ্ছে সিডি, ক্যাডমিয়ামের জন্য এটা হয়। ঠিক আছে, তারপরে এই ধরনের রোগের এটা আগেরটা লেখা হয়ে গেছে, তো এটা হচ্ছে সিডি মানে হচ্ছে ক্যাডমিয়াম, আর ক্যাডমিয়ামের জন্য ইতাই এই ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে। আর এগুলোর জন্য মানুষের কিন্তু মৃত্যুও হতে পারে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, হু এর অনুমোদিত কতগুলো জিনিস রয়েছে যে তার থেকে বেশি হলে কিন্তু খুব সমস্যা। সেই হু এর নির্ধারিত যে মাত্রাগুলো সেটা কিন্তু আমরা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল যেমন হচ্ছে ডিডিটির একটা নির্দিষ্ট মাত্রা আছে। এগুলোকে অ্যাকচুয়ালি পেস্টিসাইড বলা হয়, আর পেস্টিসাইডের মাত্রাটা হু নির্ধারিত, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর একটা অনুমোদন মাত্রা আছে। এর মাত্রার থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু সেটা মানব সভ্যতার জন্য অনেক ক্ষতিকারক এবং বিভিন্ন জীবজন্তুর জন্য অনেক ক্ষতিকারক। তাহলে এর নির্ধারিত মাত্রাটা কত? নির্ধারিত মাত্রা এটা মাইক্রোগ্রাম পার লিটারে ক্যালকুলেশন করা হচ্ছে, মাইক্রোগ্রাম পার লিটারে। এই ইউনিটটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ডিডিটির মাত্রাটা কত? ডিডিটির মাত্রা হচ্ছে 2 মাইক্রোগ্রাম পার লিটার দ্রবণ। ঠিক আছে, এটা একটা। তারপরে যেগুলো আছে সেটা হচ্ছে অ্যালড্রিন। এগুলো সব মনে রাখতে হবে না, যদি একটা মোটামুটি এটা একটা ধারণা রাখা হচ্ছে আর কি। তারপরে হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন, এটা হচ্ছে 1 মাইক্রোগ্রাম পার লিটার, 1 লিটারে 1 মাইক্রোগ্রাম যদি থাকে, 1 মাইক্রোগ্রাম হচ্ছে 10 টু দি পাওয়ার -6 গ্রাম। ঠিক আছে, এত গ্রাম থাকবে কোথায়? 1 লিটার দ্রবণে যদি থাকে, 1 লিটার জলে যদি থাকে তাহলে ঠিক আছে। এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা। আশা করি বোঝা গেছে। এবার যেটা নিয়ে আলোচনা করব 4 নাম্বার ফ্যাক্টর আমরা যদি দেখি সেটা এটা হচ্ছে 4 নাম্বার ফ্যাক্টরটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের দ্বারা জল দূষণ। তেজস্ক্রিয় পদার্থের দ্বারা জল দূষণ। ঠিক আছে, তেজস্ক্রিয় পদার্থ আমরা সবাই জানি, এ সম্পর্কে আমাদের সব ধারণা আছে। তবুও বলি, তেজস্ক্রিয় পদার্থগুলো যারা আলফা, বিটা, গামা রশ্মি নির্গত করতে পারে, স্বতঃস্ফূর্তভাবে নির্গত করে, তাদেরকে আমরা বলি তেজস্ক্রিয় পদার্থ। এই তেজস্ক্রিয় পদার্থগুলি কিন্তু মারাত্মক ক্ষতি করে মানব সভ্যতা। মানুষের আশপাশে যদি কোনো এই ধরনের পদার্থ থেকে থাকে তাহলে তারা যে রেডিয়েশনটা নির্গত করে আলফা, বিটা, গামা, এই ক্ষেত্রে মানুষের প্রচণ্ড ক্ষতি করে। ঠিক আছে, তো এগুলো কোথা থেকে নির্গত হয়? এগুলো তোমার হচ্ছে নিউক্লিয় অস্ত্র, যেরকম তোমার হচ্ছে অ্যাটমিক বম, এগুলো এখান থেকে নির্গত হয়। অ্যাটমিক বম, তারপরে
নিউক্লিয়ার শক্তির উৎপাদন স্থল, যেখানে মানে নিউক্লিয় শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেক্ষেত্রে যদি কোনো মানে ঘটনা ঘটে যায়, যদি সে কোনো বিস্ফোরণ ঘটে যায় তাহলে খুব সমস্যা। তারপরে যে বিভিন্ন গবেষণাগার থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ জলকে দূষিত করে। তো এগুলোর মধ্যে কী কী রয়েছে, এগুলোর মধ্যে যেটা রয়েছে মেনলি সেটা হচ্ছে যেরকম স্ট্রনসিয়াম SR90, ঠিক আছে, SR90। আর এদিকে তারপরে রয়েছে সিজিয়াম সিজিয়াম 137, এই হচ্ছে অ্যাটমিক ওয়েট, ঠিক আছে। তাছাড়াও রয়েছে জিঙ্ক জিঙ্ক 65, তারপরে রয়েছে কোবাল্ট 60। এগুলো সব তেজস্ক্রিয় পদার্থ। এগুলো বাতাসে মিশে যাচ্ছে, বাতাসের মেশার পরে কিন্তু এরা মানে বৃষ্টির জলের সঙ্গে মানে জলে মিশে যায় এবং মানে জলের দূষণ ঘটায়, ঠিক আছে। তারপরে যেটা করব এটা হচ্ছে 5 নাম্বার যেটা হলো সেটা হচ্ছে তাপীয় দূষণকারী পদার্থ বা মানে থার্মাল পলিউট্যান্ট, যেটাকে বলা হয় থার্মাল পলিউট্যান্ট, অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত তাপীয় দূষণকারী পদার্থ। থার্মাল পলিউট্যান্ট যেগুলোকে আমরা বলছি তো থার্মাল পলিউট্যান্ট কোনগুলো না, যে পলিউট্যান্টগুলো বা দূষণকারী পদার্থগুলো কোথা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত হচ্ছে, ঠিক আছে, নির্গত হয়ে গরম জলগুলো নদীতে, খালে, বিলে ইত্যাদিতে মিশে যাচ্ছে এবং মিশে কী করছে না, এখানকার তাপমাত্রা 4 ডিগ্রি থেকে প্রায় 10 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারে। ফলে কী হবে, জলজ প্রাণীগুলো মারা যাবে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে, মানে এখানে বসবাসকারী বিভিন্ন জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়াও তাপমাত্রা বৃদ্ধির জন্য কী হবে, জলে যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনের দ্রাব্যতা হ্রাস পাবে, মানে অক্সিজেনের মাত্রাটা কমে যাবে, ফলে প্রচণ্ড ক্ষতি হবে মানে জলজ উদ্ভিদ এবং প্রাণীগুলোর। সামগ্রিকভাবে যদি বলি তাহলে এখানে মানে বিভিন্ন ধরনের মানে জলজ প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, তাদের কিন্তু সমূহ ক্ষতির মুখে পড়বে। যেমন তোমার হচ্ছে মানে সমুদ্রের জলে কি হয় না, প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, সামুদ্রিক জলে আরও অনেক কিছু রয়েছে, যেরকম মাছ, পাখি ইত্যাদি, মানে জলে অনেকেই মানে পাখি মানে করে চলাফেরা করে ওরা, ঠিক আছে। তো এদের জীবন কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, ঠিক আছে। তাহলে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে কিন্তু আমরা ওদের থেকে পরে আমরা ক্ষতিগ্রস্ত কিন্তু হব। তাই এই জন্য আমাদের কী করা উচিত না, বিভিন্ন ধরনের যে পদার্থগুলো মিশে যাচ্ছে জলে তাদের উপরে আমাদের একটা নজর রাখা উচিত এবং তাদের ক্ষতিকারক মাত্রাগুলোকে আমাদের একটা মান কতটা মানে একটা নির্ধারণ করে সেই মানের উপরে যদি কোনো একটা জায়গায় পৌঁছে যায় তাহলে সেটাকে সংশোধনের জন্য বা কিভাবে করা যায় তার উপায় কিন্তু আমাদেরই বের করতে হবে খুঁজে, ঠিক আছে। তো এই ছিল মানে জল যেভাবে দূষিত হতে পারে তার কারণগুলো কোনভাবে দূষিত হতে পারে, তার আমরা 5টা পয়েন্ট দেখলাম। 5টা পয়েন্ট আমাদের সবসময় মাথায় রাখতে হবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য এই প্রশ্ন কিন্তু পড়তেই পারে, ঠিক আছে। এবার আমরা যেটা দেখব যে পরের পয়েন্টটা হচ্ছে কি, মানবদেহে জল দূষণের প্রভাবটা কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবদেহে জল দূষণের প্রভাব যদি আমরা দেখতে চাই, যদি খুব বেশি পরিমাণে জল দূষিত হয়ে পড়ে তাহলে জল থেকে সেখান থেকে কী কী রোগ হতে পারে একটা আমি গাইডলাইন দিচ্ছি। সেটা হচ্ছে যেরকম টাইফয়েড, তারপরে হচ্ছে জন্ডিস, ঠিক আছে, কলেরা, আন্ত্রিক, আমাশয়, এই ধরনের রোগ। এছাড়াও অনেক রয়েছে, যেরকম টিবি, আর্সেনিকের মানে দূষণের জন্য আর্সেনিকোসিস ইত্যাদি, মানে এটাই তারপরে যেগুলো বললাম সবগুলোই কিন্তু হতে পারে মানুষের ক্ষেত্রেই। তারপরে অ্যাসবেস্টস জাতীয় যদি পদার্থ মানুষের শরীরে যায় তাহলে সেখান থেকে অ্যাসবেস্টোসিস নামে এক প্রকারের রোগ হয়। তারপরে ক্যান্সারও হতে পারে এখান থেকে। পানীয় জলে বিভিন্ন ধরনের জীবাণু, যেমন তোমার হচ্ছে লিজেনেলা
শ্বাস প্রশ্বাসের অসুখ ঘটাবে। তারপরে তোমার হচ্ছে তামা, ক্লোরিন, পারদ, নিকেল, সায়ানাইডের মিশ্রিত জল যদি যায় তাহলে কিন্তু চর্মরোগ আর পেটের অসুখের জন্য কিন্তু এটা অনেকাংশেই দায়ী। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে জলজ উদ্ভিদ ও প্রাণীর উপর ক্ষতিকারক প্রভাব। পরে তোমরা এটা পড়ে নেবে, ঠিক আছে। জলজ উদ্ভিদ এবং প্রাণীর ওপর ক্ষতিকারক প্রভাব। আমি একটা নোট দিয়ে দেবো এখান থেকে, তোমরা ওখান থেকে একটু দেখে রাখবে তাহলেই হবে, ঠিক আছে। এগুলো তেমন কোনো একটা টাফ ব্যাপার নয়, ঠিক আছে। যেমন জলের পিএইচ যদি 4-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু জলটা আম্লিক হয়ে যাবে, আর এই আম্লিক জলে কিন্তু মাছের ডিম বা পোনা মাছ কিন্তু মারা যাবে, ঠিক আছে। আবার ক্ষারীয় জলে পিএইচের মাত্রা যদি 12 থেকে ওপরে উঠে যায় তাহলে কিন্তু মাছের ফুলকার ঝিল্লি জমাট বেঁধে যাবে এবং তার ফলে মাছের শ্বাসরোধ হয়ে যাবে এবং মাছ মারা যাবে, ঠিক আছে। তারপরে সমুদ্রে ভাসমান তেলের আস্তরণ বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর ক্ষতি করে, অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। দূষিত পদার্থ যেমন ন্যাপথালিন, ফেনান্থ্রিন, তারপরে হচ্ছে বেঞ্জাপাইরিন ইত্যাদি জলে জলজ উদ্ভিদের ভালোই ক্ষতি করে। তারপরে হচ্ছে যদি এগুলো হয় তাহলে কী হবে, প্রচুর পরিমাণে যদি জলে দূষণ ঘটায় তাহলে সামগ্রিকভাবে কিন্তু সামুদ্রিক যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু বিঘ্নিত হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মাটির উপর ক্ষতিকারক প্রভাব। এটা করব আমরা। তারপরে পাখিদের উপর ক্ষতিকারক প্রভাব, পাখিদের উপর ক্ষতিকারক প্রভাব, এগুলো কিন্তু আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক।